আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে কিনা একটু জানাতে হবে যে দেখতে পাচ্ছি কিনা। আমাদের যতগুলো গুরুত্বপূর্ণ টপিকের ইংরেজি গ্রামারের ভিতরে যতগুলো টপিক আছে, গুরুত্বপূর্ণ টপিক আছে, তার ভিতরে জেরান্ড এবং পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা, যারা আমরা চাকরি পরীক্ষা দিয়ে আমাদেরকে খাইতে হবে, মানে যাদের আমাদের টার্গেট চাকরি, কোনো একটা চাকরি, সেটা বিসিএস থেকে প্রাইমারি যে কোনো গ্রেডেরই হোক, যদি কোনো টার্গেট হয় কোনো চাকরি করবেন, তাহলে এই টপিক স্কিপ করার মতো কোনো অপশন নেই। আপনাকে এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যদিও খুবই জেরান্ড এবং পার্টিসিপল এই টপিকটা, জেরান্ড এবং পার্টিসিপল এই টপিকটা সাধারণত গ্রামারে যতগুলা টপিক আছে, সব থেকে কনফিউজিং টপিক হচ্ছে আমাদের জেরান্ড এবং পার্টিসিপল টপিক। তবে আমি চেষ্টা করব সব থেকে কঠিন জিনিসটাকে সব থেকে সহজভাবে গুছিয়ে বলার জন্য, যেহেতু আমাদের আগের জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, আমাদের বেসিকের অনেকটা ডেভেলপ হয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং আপনারাও পরীক্ষা দিয়ে এটা মোটামুটি প্রুফ রাখছেন। তো সুতরাং আমরা আশা করতে পারি যে আমাদের খুব সহজ ওয়েতে বলার চেষ্টা করব। যেমনটা ফ্রেজ এবং ক্লজের বেলায় অনেক কঠিন টপিকে আমি সহজ করার চেষ্টা করেছি, ঠিক তেমনই হবে জেরান্ড এবং পার্টিসিপল। এই চ্যাপ্টারে ঢুকার আগে আমরা সবাই একটু আনসার করে দেবে। এটা হচ্ছে 1 নাম্বার, হচ্ছে রিডিং, এবং এটা হচ্ছে 2 নাম্বার রানিং। প্রথমে আমরা প্রত্যেকে একটু আনসার করব, রিডিং শব্দটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, রানিং শব্দটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, এটা আমরা একটু আনসার করব। আপনাদের উত্তর দেওয়ার পরে তার পরবর্তীতে আমি আমার লেকচার শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, লেকচার 12, আজকে লেকচার 12। দ্রুত আনসার করতে হবে। দ্রুত আনসার করতে হবে। জেরান্ড আর পার্টিসিপল 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবেন। রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল। রিডিং জেরান্ড, যেটা জানেন ওটা লিখেন, যেটা জানেন ওটা লিখেন, তখন আমার আলোচনা করতে সুবিধা হবে। রিডিং জেরান্ড, দুইটাই জেরান্ড, জেরান্ড বোথ, দুইটাই হতে পারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আনসার করেন। পার্টিসিপল দুইটাই, রানিং পার্টিসিপল, রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল, এক্স্যাক্টলি দুইটাই হতে পারে। তাই দেখা যাক কি হয়, বোথ, দেখা যাক কি হয়। ওকে, প্রত্যেকে আনসার করেন। রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল। ওকে, আচ্ছা, সেন্টেন্স লাগবে। আচ্ছা, জেরান্ড এবং পার্টিসিপল দুটি হতে পারে। আচ্ছা, জেরান্ড, রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল, এক্স্যাক্টলি। রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল, এক্স্যাক্টলি। ভালো আনসার করছে অনেকেই। হ্যাঁ, বোথ, অনেকে আবার বোথ দিচ্ছে। জেরান্ড পার্টিসিপল, এক্স্যাক্টলি। তারপরে আছে আমাদের হ্যাঁ, পার্টিসিপল দুইটাই পার্টিসিপল। নিশা পার্টিসিপল, জেরান্ড এন্ড পার্টিসিপল। আচ্ছা, দুইটাই পার্টিসিপল, এক্স্যাক্টলি। যেটা জানেন ওটা লিখেন।
যেই যেটা জানেন ওটা লিখেন, বোথ। আচ্ছা, অনেকে বোথ লিখছেন, জেরান্ড এবং পার্টিসিপল আনসার আসছে। ইমরান বলছে জেরান্ড এবং পার্টিসিপল, রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল, জেরান্ড পার্টিসিপল, রিডিং জেরান্ড পার্টিসিপল। ওকে ওকে, দুইটি পার্টিসিপল, এ জেরান্ড, বি পার্টিসিপল। ওকে, রিডিং জেরান্ড, রানিং পার্টিসিপল। দেখা যাক। তারপরে সেন্টেন্স বুঝে দুইটি, তাই? আচ্ছা, আতিকা বলছে পার্টিসিপল, শামিমা জাহান দুইটাই, এক ভার্ব, দুই অ্যাডজেক্টিভ, ডিপেন্ড অন সেন্টেন্স। জি ভাই, আমি এই সময় ক্লাসটা পারি না, 10টার পরে। কোনো সমস্যা নেই, আপনার যখন খুশি তখন করে, করতে পারাটা ইম্পর্টেন্ট। ওকে, সেন্টেন্স অনুযায়ী হবে। অবস্থান, নিশাদ, জেরান্ড এবং পার্টিসিপল। আচ্ছা, এইবার আমি আমাদের আলোচনায় চলে যাব। এখন থেকে ঠিক 40 মিনিট সময়, অথবা 40 মিনিট, 10টায় যেহেতু আপনাদের পরীক্ষা আছে, ঠিক 40 মিনিট সময় শতভাগ মনোযোগের যদি কারো একটুকু কমে যায়, তাহলে সে যেন ক্লাস স্কিপ করে আপনি রেকর্ড দেখেন। আমার রেকর্ড এবং লাইভ ক্লাসের ভিতরে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এই কারণে চিন্তা ভাবনা আপনাদের নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে। কারণ আপনারা আমার থেকে, আপনি যদি ডালে ডালে করেন তাহলে আমি পাতায় পাতায় করি, বুঝেন না? কারণ আপনার বয়স তো শেষ হয়েছে আমার। আচ্ছা, আপনাদের জন্য আছে কিছু গুরুত্বপূর্ণ, পেয়ে যাবেন, কিছু জিনিস পাবেন, কিছু হার্ট টাচিং এবং খুবই কি বলা যায়, সারপ্রাইজিং কিছু পাবেন। টেনশন নেই, খুবই মনোযোগ রাখতে হবে, মনোযোগ যেন বিচ্ছিন্ন না হয়। প্রথম কথা হচ্ছে, আমাদের এই টপিকের উদাহরণগুলো প্রায় সেম আসে, বিশেষ করে বিসিএস এর এক্সাম ব্যতীত, বিসিএস প্রিলি ব্যতীত অন্যান্য যত এক্সাম আছে, এই এক্সামগুলোতে নির্দিষ্ট কিছু ওয়ার্ডকে ইউজ করা হয় জেরান্ড এবং পার্টিসিপলকে। নির্দিষ্ট কিছু ওয়ার্ডকে বলা হয় আমাদের জেরান্ড এবং পার্টিসিপল। যেমন রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, হি লাইকস রিডিং, এই টাইপের জিনিস আসে। রিডিং শব্দটা সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে এজ আ জেরান্ড হিসাবে। আবার রানিং ট্রেন, রানিং গার্ল, তারপরে রানিং বাস, রানিং মোটরসাইকেল, হ্যাঁ, এইরকম ভাবে আমাদের এটা ব্যবহার করা হয়। রানিং শব্দটাকে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে আমাদের পার্টিসিপল হিসাবে। আমি প্রশ্ন করেছি রিডিং শব্দটা এবং রানিং শব্দটা আসলে কি, এটা আমি প্রশ্ন করার চেষ্টা করেছি। আপনাদের অধিকাংশই যেটা আনসার করছেন, 1 নাম্বার রিডিং, 2 নাম্বার রানিং। তার মানে আপনি বিগত বছরের প্রশ্নের সলভ গুলা হচ্ছে এমন ভাবে পড়ছেন, আপনার মাথায় ঢুকে গেছে যে রিডিং হচ্ছে জেরান্ড, রানিং হচ্ছে পার্টিসিপল। বাস্তবিক অর্থে এখানে রিডিং এবং রানিং যে কোনো কিছু হতে পারে। রিডিং শব্দটাও আমাদের পার্টিসিপল হতে পারে, রানিং শব্দটাও জেরান্ড হতে পারে। এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপরে, সেন্টেন্সে অবস্থানের উপরে, সেন্টেন্সে কোথায় ব্যবহার করা হয়েছে এটার উপরে। এখন আমরা কিছু লিখব না, তাহলে আমরা দেখব যে এইখানে জেরান্ড এবং পার্টিসিপল, আমাদের এই অধ্যায়ের 3টা পার্ট আছে। এর ভিতরে আমাদের জেরান্ড, পার্টিসিপল এবং ভার্বাল নাউন। তো আমরা জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলি। আমরা যখন ভার্বের অধ্যায় পড়াইছিলাম তখন বলেছিলাম যে ভার্বটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এবং আমরা এটা বলার চেষ্টা করেছিলাম যতগুলা ভার্ব আছে তার ভিতরে 3টা ভার্ব হচ্ছে নন ফাইনিট ভার্ব, এর ভিতরে আইজিপি, দ্যাট মিনস ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, এই 3টা হচ্ছে নন ফাইনিট ভার্ব, আর বাকি সবগুলা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। তো জেরান্ড এবং পার্টিসিপলের প্রথম পরিচয় কি বলেন তো? জেরান্ড এবং পার্টিসিপলের প্রথম পরিচয় হচ্ছে এরা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এরা হচ্ছে কি বলেন তো? নন ফাইনিট ভার্ব। আমি আরো কিছু জিনিস বুঝাবো, তার পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এইরকম কিছু লিখি, যেমন রিড, READS, এবং আবার লিখলাম READ, এরপরে আপনার এটা দেখলাম, 2টা ফর্ম যদি আমরা চিন্তা করি আলাদা করে, একটা হচ্ছে বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। একটা হচ্ছে বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা আমরা ভার্বের অধ্যায়ে আলোচনা করেছি। বেস ফর্ম হচ্ছে যেটার সাথে এস ভার্ব যুক্ত থাকবে না, বেস ফর্ম হচ্ছে যেটার সাথে এস ভার্ব যুক্ত থাকবে না, প্রেজেন্ট ফর্ম হচ্ছে সাধারণত এস ভার্ব যুক্ত থাকতে পারে। এখন আপনি কখনো READS এরপরে ING, এটা জীবনে কখন রিডিস ইং এটা করেন নাকি করেন রিডিং করেন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল, যেমন গো এবং গোস, গো এবং গোস। তা আপনি জীবনে কখন এরকম করেন GOISING, গোসিং করেন
নাকি গোয়িং করেন? গোয়িং করেন। তার মানে আপনি ভার্বের শেষে যখন আইএনজি যুক্ত করেন তখন অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে নয়, বরং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করেন। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে নয়, বরং ভার্বের বেস ফর্মের সাথে আপনি আইএনজি যুক্ত করেন। আমাকে বোঝাতে পারলাম? জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা 5 থেকে 6টা পয়েন্ট লেখার চেষ্টা করব। জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা 5 থেকে 6টা পয়েন্ট লেখার চেষ্টা করব। তাহলে প্রথম পয়েন্ট আমরা লিখব বেসিক কনসেপ্ট অফ জেরান্ড। এইখানে আমরা প্রথম পয়েন্টটা লিখব। প্রথম পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট লিখব জেরান্ড অবলিক পার্টিসিপল। আমি জিপি দিয়ে লিখছি। জেরান্ড ও পার্টিসিপল হলো মূলত নন ফাইনিট ভার্ব। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। জেরান্ড ও পার্টিসিপল হলো মূলত নন ফাইনিট ভার্ব। 2 নাম্বার পয়েন্ট লিখতে হবে ভার্ব এর বেস ফর্ম এর সাথে আইএনজি যোগ হয়ে নাউন এর কাজ করলে তা জেরান্ড হয়। অর্থাৎ এটি নাউন এর সাথে সম্পর্কিত। এই পয়েন্টটা লিখতে হবে। প্রথম হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল মূলত নন ফাইনাল ভার্ব। আপনি বুঝে যাবেন, কিন্তু আপনি সত্যিকার অর্থে বুঝে যাবেন, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে তা জেরান্ড হয়। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তখন সেটা জেরান্ড হয়। অর্থাৎ এটা নাউনের সাথে সম্পর্কিত। অর্থাৎ এটা কার সাথে সম্পর্কিত বলেন তো? নাউনের সাথে সম্পর্কিত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। 3 নাম্বার পয়েন্ট। এবার লিখবেন ভার্ব এর বেস ফর্ম এর সাথে আইএনজি যোগ হয়ে add JECTIV adjective preposition adverb conjunction এর কাজ করলে তা পার্টিসিপল হয়। তা কি হয়? পার্টিসিপল হয়। তবে এটি মূলত JECTIV অ্যাডজেক্টিভ এর সাথে সম্পর্কিত। দ্রুত লিখবেন, দ্রুত। 3 নাম্বার পয়েন্ট, ভার্ব এর বেস ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ প্রেপোজিশন অ্যাডভার্ব কনজাংশন। এই যে আপনি সারা জীবন শিখছেন না পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, এই জায়গাটাই ঝামেলা। এটা অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, প্রেপোজিশনের কাজও করতে পারে, অ্যাডভার্বের কাজও করতে পারে, আবার কনজাংশনের কাজও করতে পারে। প্রত্যেকটা আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব, এবং আমরা দেখাবো এই প্রত্যেকটা উদাহরণ থেকেই প্রেপোজিশন হিসাবে, অ্যাডভার্ব হিসাবে এবং কনজাংশন হিসাবে বিগত বছরে প্রশ্ন আসছে। আচ্ছা, কাজ করলে তা পার্টিসিপল হয়, তবে এটি মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। তবে প্রেপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন এদের কাজও করতে পারে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট।
4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন যেহেতু যেহেতু জেরান্ড জেরান্ড ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের কাজ করে, নাউনের কাজ করে, তাই জিকে জেরান্ডকে ভার্বাল নাউন ও বলা হয়। একই কথা পার্টিসিপল, যেহেতু জেরান্ড একটা কমা দেন, যেহেতু জেরান্ড ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের কাজ করে তাকে ভার্বাল নাউন বলা হয়। ভার্বাল নাউন কি? ভার্বাল নাউন হচ্ছে ভার্ব থেকে যে সকল নাউন সৃষ্টি হয় এগুলো কি ভার্বাল নাউন বলা হয়। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট। যেহেতু জেরান্ড ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের কাজ করে তাই জেরান্ডকে ভার্বাল নাউন বলা হয়। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট, এন্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ দ্যাট, 5 নাম্বার পয়েন্ট আপনি লিখবেন, একবার বলবো বারবার বলবো না। যেহেতু পার্টিসিপল ভার্ব থেকে উৎপন্ন হয়ে অ্যাজেটিভের কাজ করে তাই পি কে ভার্বাল অ্যাজেটিভ বলা হয়, তাই পি কে ভার্বাল অ্যাজেটিভ বলা হয়। এই 5টা লাইন লেখা হলো কিনা এটা একটু বলবেন, এই 5টা লাইন লেখা হলো কিনা এটা একটু বলবেন। আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, 5টা লাইন লেখা হলো কিনা এটা বলবেন। এই 5টা লাইন লেখা হলো কিনা এটা বলেন। শেষের 3টার কাজ কি করে দিবেন? এত পাকনামি করলে তো সমস্যা। শেষের 3টার কাজ কি করে দেন এটা তো আমি যাবো রে ভাই, আমি তো আপনাকে মাত্র হাঁটা শিখাচ্ছি। শেষের 3টার কাজ কি করে করে এটা ওয়েট করেন, অপেক্ষা করেন। আমি যখন আলোচনা করব তখন অবশ্যই করব, আপনি একটু ওয়েট করতে হবে। সিকোয়েন্স মেনটেন না করলে আপনি বুঝবেন না রে ভাই, সিকোয়েন্স মেনটেন না করে বুঝবেন না। নিজে নিজে নোট করেন, নিজে নিজে রিপিট করা যাবে না, ওটা বলছে ওটা দেখে দেখে লিখেন। যেহেতু পার্টিসিপল ভার্ব থেকে উৎপন্ন হয়ে অ্যাজেটিভের কাজ করে তাই একে ভার্বাল অ্যাজেটিভ বলা হয়। পাঁচ নাম্বারটা আরেকটু বলেন, আল্লাহু আকবার। 5 নাম্বারটা বলছি যেহেতু জেরান্ডের জায়গায় পার্টিসিপল লিখবেন, যেহেতু জেরান্ডের জায়গায় পার্টিসিপল, যেহেতু পার্টিসিপল ভার্ব থেকে উৎপন্ন হয়ে কার কাজ করে, নাউনের জায়গায় অ্যাজেটিভ লিখবেন, অ্যাজেটিভের কাজ করে তাই জি কে এখানে লিখবেন পি কে ভার্বাল অ্যাজেটিভ বলা হয়। আচ্ছা এবার চলেন বেসিকের আলোচনা কতটুকু আসছে। চলেন বেসিক থেকে আমরা বেসিকের আলোচনাটুকু করি, বেসিক থেকে আমার আলোচনা কি করে হয় এবার আপনি দেখবেন এমনিতেই পারবেন। তো একটু আগের আলোচনা আমরা কি শিখেছি বলেন তো? জেরান্ড ইজ রিলেটেড টু অপশন এ নাম্বার দেখেন, জেরান্ড ইজ রিলেটেড টু মানে জেরান্ড কার সাথে সম্পর্কিত? অপশন এ নাম্বার দেখেন, অপশন এ নাম্বার প্রোনাউন অবশ্যই না, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আচ্ছা লাস্টে কি বলেন তো? অ্যাডভার্ব। দেখেন 1 নাম্বার কোশ্চেনটা দেখেন খুব ভালো করে। 1 নাম্বার, জেরান্ড ইজ রিলেটেড টু মূলত আমাদের নাউনের সাথে সম্পৃক্ত, কিন্তু জেরান্ড কার কার কাজ করে? নাউনের এবং ভার্বের। জেরান্ড কার কাজ করে? জেরান্ড মূলত কি নন ফাইনিট ভার্ব না? জেরান্ড মূলত কি নন ফাইনিট ভার্ব, আবার কাজ করে কি নাউনের। তার মানে আপনি দেখেন এখানে অপশনে আমাদের কোথাও নাউন নেই, সুতরাং আনসার কোনটা হবে বলুন তো? ভার্ব হবে। সুতরাং আনসার কোনটা হবে? ভার্ব হবে। একই কোশ্চেন আবার 5 নাম্বার কোশ্চেনটা দেখেন, একই কোশ্চেন আবার 5 নাম্বার কোশ্চেনটা দেখেন। জেরান্ড ইজ রিলেটেড টু, জেরান্ড হচ্ছে কার সাথে সম্পর্কিত? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব।
এইবার দেখেন ভার্ব এবং নাউন দুইটাই আছে। যেহেতু আমাদের জেরান্ড নন ফাইনিট ভার্ব এটা সবারই জানা, তার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে সে নাউনের কাজ করে। যদি অপশনে ভার্ব এবং নাউন দুইটাই থাকে তাহলে অবশ্যই আপনি নাউন উত্তর করবেন। যদি অপশনে নাউন না থাকে তাহলে জেরান্ড ইজ রিলেটেড ভার্ব। ভার্ব বলতে আমাদের এখানে নন ফাইনিট ভার্বকে বোঝানো হয়েছে। আমি আশা করে বোঝাতে পারলাম। ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটু কোশ্চেন দেখার চেষ্টা করব। এ জেরান্ড ডাজ দা ওয়ার্ক, 2 নাম্বার কোশ্চেনটা দেখার চেষ্টা করব। 2 নাম্বার কোশ্চেনটা দেখার চেষ্টা করব। এ জেরান্ড ডাজ দা ওয়ার্ক। এ জেরান্ড ডাজ দা ওয়ার্ক, একটা জেরান্ড কার কাজ করতে পারে? নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে। অপশন এ ভার্ব, এ নাউন, এটা সঠিক অ্যান্সার হওয়ার কথা। এ ভার্ব এন্ড অ্যাডভার্ব, জেরান্ড কখনো অ্যাডভার্বের কাজ করতে পারে না। এ ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, জেরান্ড কখনো অ্যাডজেক্টিভের কাজ করতে পারে না। এ ভার্ব এন্ড কনজাংশন, জেরান্ড কখনো কনজাংশনের কাজ করতে পারে না। তো সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এ নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে এ ভার্ব দ্যাট অ্যাক্টস এজ আ নাউন ইজ কল্ড। একটা ভার্ব যেটা হচ্ছে নাউন হিসাবে কাজ করে, এটা কি পার্টিসিপল বলা হবে? না। জেরান্ড বলা হবে? ইয়েস। অ্যাডভার্ব বলা হবে? না। নাউন বলা হবে? না। তার আনসার কোনটা হবে বলেন তো? অবশ্যই জেরান্ড বলা হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে হাউ জেরান্ড ইজ ফর্মড। জেরান্ড কি করে গঠিত হয়? ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ। প্রিপোজিশন প্লাস আইএনজি, না। নাউন প্লাস আইএনজি, না। অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি, না। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? ভার্ব প্লাস আইএনজি। এই হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল, এই হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের বেসিক আলোচনা। বেসিক আলোচনায় কি করেছে আমি আবার একটু বলতে চাই। প্রথমে বলেছি জেরান্ড এবং পার্টিসিপল এরা হচ্ছে মূলত নন ফাইনিট ভার্ব। আমরা ভার্বের অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করেছি 3টা নন ফাইনিট ভার্ব, এর ভিতরে 2টা নিয়ে আমরা আজকে কথা বলছি, জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে। 2 নাম্বার বলেছি ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন সেটা জেরান্ড হয়। বেস ফর্মের সাথে যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন এদের কাজ করে তখন সেটাকে আমাদের পার্টিসিপল বলা হয়। যেহেতু জেরান্ড ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের কাজ করে এই জন্য জেরান্ডকে ভার্বাল নাউনও বলা হয়। যেহেতু পার্টিসিপল ভার্ব থেকে উৎপন্ন হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে এই জন্য পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। পরীক্ষায় বিভিন্ন জায়গায় দেখবেন ভার্বাল নাউন দেয়া আছে এবং ভার্বাল অ্যাডজেক্টিভ দেয়া আছে, জেরান্ড এবং পার্টিসিপল দেয়া নেই। এই জন্য আমরা এতটুকু হচ্ছে জেরান্ড সম্পর্কে প্রাথমিক ধারণা। বেসিক ক্লিয়ার লেখেন বিসি। তারপরে আমরা জেরান্ড এবং পার্টিসিপল কি করে নির্ণয় করতে হয় এটা আমরা একটু লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং ওটা খুব ইজিতে শেখাবো ইনশাল্লাহ। বিসি, জেরান্ড এন্ড পার্টিসিপল, বেসিকটা ক্লিয়ার হলো আমাদের। সুপ্রিয় বিশ্বাস, শ্রাবণী, সাগর, বেসিক ক্লিয়ার। ওকে, বিসি, ওকে, বেসিক ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আফরিন লিমা, ওকে। নেক্সট আমরা এইবার আলোচনা করার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে একটা জিনিস দেখবেন। মনোযোগ দিয়ে দেখবেন বলতে চরম মনোযোগ দিয়ে দেখবেন, শুধু মনোযোগ দিয়ে নয়, চরম মনোযোগ। মনোযোগ দিয়ে দেখবেন বলতে চরম মনোযোগ দিয়ে দেখবেন, শুধু মনোযোগ দিয়ে নয়, চরম মনোযোগ। আজকে আমরা শুধু জেরান্ড নিয়ে কথা বলবো। আজকে আমরা শুধু জেরান্ড নিয়ে কথা বলবো, আগামী ক্লাসে আমরা পার্টিসিপল নিয়ে কথা বলবো। একই সাথে জেরান্ড এবং পার্টিসিপল আলোচনা আমার কাছে করলে আমার কাছে মনে হয় যে একটু সমস্যা হতে পারে, এই কারণে আমরা একই সাথে করব না। জেরান্ড একটু বলেন তো, সবাই একটু উত্তর দিবেন। আমার সামনে যখন স্টুডেন্ট থাকে তখন আমি বারবার জিজ্ঞাসা করি, ওদেরকে বলাই, কিন্তু আপনারা যেহেতু অনলাইনে এই কারণে আমি বলতে পারি না বা জিজ্ঞেস করতে পারি না, বা আমাদের আপনাদের সাউন্ডটা পাইনি। এবার বলেন জেরান্ড কার কাজ করে বলেন তো? জেরান্ড কার কাজ করে? একটা পয়েন্ট লিখবো আমি, শুধু একটা পয়েন্ট, আপনি জেরান্ড পেয়ে যাবেন। শুধু একটা পয়েন্ট, শুধু একটা পয়েন্ট লিখবো। জেরান্ড কার কাজ করে বলেন তো? সবাই তো বলেন, সবাই লিখেন জেরান্ড কার কাজ করে বলেন তো? সবাই জেরান্ড কার কাজ করে বলেন তো? সবাই লিখেন জেরান্ড নাউনের কাজ করে। আলহামদুলিল্লাহ, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে জেরান্ড বোঝাতে পারবো। জেরান্ড নাউনের কাজ করে, জেরান্ড নাউনের কাজ করে, জেরান্ড নাউনের কাজ করে, তাই তো? ওকে, এইবার একটা পয়েন্ট লিখবেন, খাতার উপরে শিরোনাম দিবেন জেরান্ড। জেরান্ড দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি যখন আপনাদের ফ্রেজ পড়াইছি, যখন নাউন ফ্রেজ পড়াইছিলাম, মনে আছে আপনাদের একটা কথা বলছিলাম, নাউন ফ্রেজ কার কাজ করবে
নাউন ফ্রেজ কোথায় বসবে? ঠিক নাউন যেখানে বসে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসবে। যখন আপনাদেরকে ক্লজ পড়াইছিলাম তখন এটা বলেছিলাম নাউন ক্লজ ওখানেই বসবে ঠিক যেখানে যেখানে নাউন বসতে পারে। আজকে আমরা যখন আলোচনা করতে পারলাম জেরান্ড নাউনের কাজ করে, তাহলে ঠিক এই পয়েন্টটাই আমরা লিখব, ঠিক এই পয়েন্টটাই আমরা লিখব, ঠিক এই পয়েন্টটাই আবার লিখব। নাউন যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানে জেরান্ড বসবে। এই একটা নিয়মে যথেষ্ট। নাউন যেখানে বসতে পারে, সরি, নাউন যেখানে যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানেই জেরান্ড বসবে। এটা হচ্ছে 1 নাম্বার বেসিক নিয়ম। আর বাকিগুলো যা আছে এগুলো মুখস্থ টাইপ। এটা 1 নাম্বার লিখবেন। তার মানে আপনি লিখবেন কি, জেরান্ড লেখার পরে নিচে লিখবেন যেখানে 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 নাউন বসতে পারে, নাউন বসতে পারে, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক এক্স্যাক্টলি বলতে, ঠিক বলতে আমরা এক্স্যাক্টলি বুঝছি, ঠিক সেখানে সেখানে, ঠিক সেখানে সেখানে, ঠিক সেখানে সেখানে জেরান্ড ওবলিক জেরান্ড ফ্রেজ বসতে পারে, জেরান্ড ফ্রেজ বসতে পারে, জেরান্ড ফ্রেজ বসে। ঠিক এই লাইনটা লিখেন, তার পরবর্তী আপনাকে যে জিনিসটা আমি দেখাচ্ছি, যেখানে যেখানে নাউন বসতে পারে, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে জেরান্ড অথবা জেরান্ড ফ্রেজ বসতে পারে। এখন জেরান্ড অথবা জেরান্ড ফ্রেজটাকে এটা আমরা একটু দেখে বলবো। আমরা বলছিলাম নাউন ফ্রেজ কি বলেন তো? কতগুলো শব্দ যেখানে নাউনের কাজ করবে, যেখানে ফাইনালি ভার্ব থাকবে না, নন ফাইনালি ভার্ব থাকতে পারে। তো জেরান্ড কি? তা ভার্বের শেষে আইএনজি, এরপরে আরো কিছু ওয়ার্ড থাকবে। ফ্রেজ হইতে গেলে তো কিছু ওয়ার্ড লাগবে, আরো কিছু ওয়ার্ড থাকবে। তার মানে আমরা মূল জিনিসটা, বেসিক জিনিসটা জেনে গেলাম। আমরা ওই যে নাউন অধ্যায়ে পড়ছিলাম 8টা বা 9টা জায়গায় টোটালি আমাদের জেরান্ড বসতে, নাউন বসতে পারে। 6টা মেইনলি ছিল 6টা বা 7টা। তো ঠিক ওই 6টা বা 7টা জায়গাতে আমাদের কি বসবে? জেরান্ড বসবে। চলেন এবার আমি লিখে রাখছি এই জায়গায় নাউন কোথায় কোথায় বসতে পারে আর জেরান্ড কোথায় কোথায় বসতে পারে। দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ দিয়ে। বলছে এজ এ সাবজেক্ট অফ ভার্ব। আমরা বলেছি ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে? নাউন বসে। এই কারণে ভার্বের সাবজেক্ট হিসাবে জেরান্ড বসে। এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে? নাউন বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে? নাউন ফ্রেজ বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কে বসে? নাউন ক্লজ বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কে বসে? জেরান্ড বসে। এজ এন অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। প্রেপোজিশনের পরে একটা মাত্র ফ্রেজ থাকলে কি হয়? নাউন ফ্রেজ হয়। প্রেপোজিশনের পরে একটা মাত্র ক্লজ থাকলে কি হয়? নাউন ক্লজ হয়। প্রেপোজিশনের পরে ভার্বের শেষে আইনযুক্ত কিছু থাকলে সেটা কি হয়? জেরান্ড হয়। বুঝতে পারলেন? চলেন আমরা 4 নাম্বার, আফটার এন আর্টিকেল। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন ফ্রেজ হয়। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন, সরি, ক্লজ থাকলে কি হয়? নাউন ক্লজ হয়। আর্টিকেলের পরে ভার্বের শেষে আইনযুক্ত কিছু থাকলে সেটা কি হয়? জেরান্ড হয়। একইভাবে ডিটারমিনারের পরে একই জিনিস, পসেসিভের পরেও একই জিনিস, অ্যাজেটিভের পরেও যদি আমাদের, সরি, পসেসিভ অ্যাজেটিভের পরেও আমাদের একই জিনিস ব্যবহৃত হয়। তার মানে আমরা কয়টা পাইলাম? একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, 4টা, 5টা, 6টা। আমাকে বোঝাতে পারলাম? এটা বলেন, এইটা জেরান্ড এবং পার্টিসিপল এত কঠিন লাগার তো কোনো কারণ নেই। কেন কারণ লাগবে? কারণ আমি তো নতুন কিছু পড়ছি না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এর যখন জেরান্ড এবং পার্টিসিপল পড়ে তখন এই লিঙ্ক আপটাই করতে পারে না। এই লিঙ্ক আপটা না করার কারণে তাদের কাছে মনে হয় আমরা জেরান্ড এবং পার্টিসিপল নতুন করে শিখছি কোনো কিছু যেটা আমরা কোনোদিন আগে পড়িনি। বিষয়টা এরকম নয়, আমরা এগুলো আগেই পড়ে আসছি, শুধু জাস্ট ওটার বেসিকটুকু আমরা কাজে লাগাবো। আচ্ছা, এরপরে এই 5 নাম্বার এবং 6 নাম্বার এটা নিয়ে একটু ঝামেলা আছে। এজ এ কমপ্লিমেন্ট, এজ এ কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ডও বসতে পারে, পার্টিসিপলও বসতে পারে। এটা আমরা খুবই সহজভাবে পড়াবো ইনশাল্লাহ। আবার এজ এ কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হিসেবে আমাদের কম্পাউন্ড নাউন হিসেবেও আমরা সাধারণত জেরান্ড বসে। তবে এই দুইটা নিয়ম আমরা পরে আলোচনা করব। একটু দু একজন বলেন তো
যে জেরান্ড কোথায় বসবে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? খুব কঠিন জিনিস পড়াচ্ছে, কিন্তু আমি আপনাকে পৃথিবীর সব থেকে সহজ ওয়াইতে বানানোর চেষ্টা করছি, এবং আমি বিশ্বাস করি আপনার কাছে সব থেকে ইজি লাগবে যদি আপনি ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারেন। আপনি শুধু এতটুকু বলেন যে আপনি জেরান্ড কোথায় বসবে এই জায়গাটা কি আপনি ধরতে পারছেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা কি ধরতে পারছেন আপনি? ইয়েস অর নট? এই জায়গাটা কি ধরতে পারছেন? জেরান্ড এবং জেরান্ড কোথায় বসবে, শুধু জাস্ট এই জায়গাটুকু ধরতে পারছেন? ইয়েস, ওকে, তার মানে এই জায়গাটা আমরা ধরে ফেলছি। ওকে, চলেন আমরা দেখার চেষ্টা করি। এজ এ সাবজেক্ট অফ ভার্ব আমরা কিছুই লিখবো না, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা কিছুই দেখবো না, আমরা কিছুই লিখবো না, শুধুমাত্র ধরে রাখবো। খুব মনোযোগ দিয়ে এক নাম্বার কোশ্চেনটা আমরা দেখবো, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এক নাম্বার কোশ্চেনটা দেখবো, বলা হয়েছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হিয়ার ওয়াকিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। প্রশ্ন হচ্ছে আমরা যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই তাহলে আমাদের ভার্ব খুঁজে পাই হচ্ছে এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে কি বলেন তো? ইজ। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমাদের এই অংশটুকু ওয়াকিং শব্দটা জানতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে ভার্ব ইজ, এবার বলেন ভার্ব ইজ, ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন ক্লোজ বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? জেরান্ড বসতে পারে। কেন? কারণ জেরান্ড নাউনের কাজ করে। এবার আপনি দেখেন যে ওয়াকিং শব্দটা এই যে ভার্বের সাবজেক্ট হিসাবে বসছে, ভার্বের সাবজেক্ট হিসাবে বসছে, দ্যাট ইজ ওয়াই ওয়াকিং শব্দটা হচ্ছে আমাদের জেরান্ড। আমাদের জেরান্ড না, কিন্তু এটা জেরান্ড ফ্রেজ। কেন? দেখেন এই যে ওয়াকিং এর পরে দেখেন ইন আছে, দা আছে, মর্নিং আছে, এই যে সবগুলা জিনিস মিলে এটার নাম হচ্ছে জেরান্ড ফ্রেজ। জেরান্ড বলতে একটা থাকবে, জেরান্ড ফ্রেজ বলতে জেরান্ড এর পরে আরো 2-3টা ওয়ার্ড থাকবে। আমি আশা করে বোঝাতে পারলাম। 2 নাম্বার এক্সাম্পল আমি আপনাদের আবার দেখাবো। 2 নাম্বার এক্সাম্পল আমি আবার দেখাবো। 2 নাম্বার কোশ্চেন নাম্বার 2। 2 নাম্বার কোশ্চেনটা দেখেন, রিডিং ইজ আন এক্সিলেন্ট হ্যাবিট। খুব মনোযোগ দিয়ে দেখেন, ইজ হচ্ছে আমাদের ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসেবে ভাই কে বসে? বারবার বলছি, নাউন বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লোজ বসে, আরেকটা কে বসে? জেরান্ড বসে। তার মানে আমাদের এই রিডিং শব্দটা হচ্ছে কি বলুন তো? জেরান্ড। দেখি আমাদের জেরান্ড আছে কিনা। যদি অপশনে জেরান্ড থাকে তাহলে আমরা ভার্বাল নাউন দাগাবো না। যদি অপশনে জেরান্ড থাকে তাহলে আমরা ভার্বাল নাউন দাগাবো না। সঠিক আনসার কি হচ্ছে বলেন তো? সঠিক আনসার হচ্ছে জেরান্ড। চলেন আমরা আরেকটা দেখার চেষ্টা করি। আমি আরেকটা করাবো, তারপর হচ্ছে আমি আপনাদের আরেকটা পরে একটা দেব। আচ্ছা আচ্ছা, এটা আমরা করার চেষ্টা করব, এটা আমরা একটু করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার কত? 7। 7 নাম্বার কি আছে? মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস আ লট অফ হার্ড ওয়ার্ক। পরীক্ষায় ভালো করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। এই যে দেখেন নিড ভার্বের সাথে এস ভার্ব যুক্ত আছে। আমি সবগুলো তো ইজ দেয়া ছিল, এই জন্য একটা এমন নিলাম যেখানে আমাদের ইজ আর থাকবে না, এম ইজ আর থাকবে না, নিডস। আমাদের এই যে দেখেন তো আমাদের ভার্বের সাথে আমাদের কি আছে? এস বা ইএস যুক্ত আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায়ে মনে আছে পড়াইছিলাম জেরান্ড এবং জেরান্ড ফ্রেজ, তারপরে আরো কিছু ইনফিনিটিভ ফ্রেজ, ক্লোজ, আরো অনেকগুলো 5টা জিনিস পড়াইছিলাম। জিপিআই সিটিভি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, মনে আছে? কারণ আপনাদের মাথায় রাখতে হবে জেরান্ড সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তার মানে এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের এটা সব কাটা দেন, কিচ্ছু লাগে ধরে কোন আপনি কিছুই জানেন না। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে এই জন্য জেরান্ড বসে। সুতরাং এই মেকিং শব্দটা কি বলেন তো? জেরান্ড অথবা জেরান্ড। সঠিক আনসার কোনটা বলেন তো? জেরান্ড। 7টা প্রশ্ন দিলাম, 7টা প্রশ্ন থেকে বাকি 3টা প্রশ্ন আপনারা, 3টে প্রশ্ন আমি করাই দিলাম, বাকি 4টা প্রশ্ন ক্লাস শেষে এই লেকচার শিট আপনার হাতে নিয়ে বসবেন, ঠিক এইভাবে নিয়ে বসবেন। ঠিক আমি যেইভাবে ব্যাখ্যা করছি ঠিক আপনি ঠিক এইভাবে ব্যাখ্যা করবেন। যদি এতটুকু করতে পারেন কোর্সটা করে আলটিমেটলি উপকৃত হবেন। যদি না করেন আমার থেকে অভিজ্ঞতা আপনার বেশি নয়, আপনি কোর্স করে উপকৃত হতে পারবেন না, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে বাস্তবতা। আমি কি বোঝাতে পারলাম? এই ব্যাখ্যাগুলো যেন আপনার মনে থাকে। 1 নাম্বারটা ক্লিয়ার হলো কিনা একটু বলেন তো? 1 নাম্বারটা ক্লিয়ার হলো কিনা, বুঝতে পারছি কিনা?
এক নাম্বার ক্লিয়ার, 1C লেখেন, এক নাম্বারটা ক্লিয়ার? এক নাম্বার ক্লিয়ার কিনা? এটা করেন তো। এটা করেন। এটা আমি এ নাম্বার দিলাম, হ্যাঁ এটা এ নাম্বার। আচ্ছা সরি, এটা না, এটা না, এটা না, এটা 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 করেন, এটা করেন, এটা এটা দিলাম এ নাম্বার। টেলিং লাইস উই ক্যান নট উইন, হিয়ার টেলিং ইজ। এটা করেন তো দ্রুত সবাই। এ দিয়ে লিখবেন, এ জেরান্ড অথবা পার্টিসিপল, এটা দিবেন এ জেরান্ড অথবা পার্টিসিপল। এ জেরান্ড অথবা পার্টিসিপল। দ্রুত এ নাম্বার লিখেন। সবারই ভুল হয়েছে, এদিক তাকান। হ্যাঁ হ্যাঁ ভুল হবে এটা জানি আমি। দেখেন এই কোশ্চেনটা আমরা করবো এখন, মনোযোগ দেন, দেখেন আপনি ধরতে পারবেন আপনার ভুলটা কোন জায়গায়, আপনি মনোযোগ দিন। যদিও এটা পার্টিসিপেলের পড়া, আমরা আগামী ক্লাসে পড়াবো, কিন্তু এটার সাথে একই সাথে আমাদের ভুল হয়ে যেতে পারে। সেন্টেন্সের শুরুতে আইএনজি দেখলেই, সেন্টেন্সের শুরুতে আইএনজি দেখলেই হচ্ছে আমাদের একটা হয়ে যায় যে আমাদের হ্যাঁ এখানে মনে হয় জেরান্ড অথবা পার্টিসিপল হয়। সেন্টেন্সের শুরুতে আইএনজি দেখলেই আমাদের মনে হয় এটা জেরান্ড অথবা পার্টিসিপল হয়। খুব মনোযোগ দিয়ে দেখেন, টেলিং লাইস উই ক্যান নট উইন, মিথ্যা বলে আমরা জয়ী হতে পারি না। খুব মনোযোগ, এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? দেখেন এই যে উই ক্যান নট উইন, এটা হচ্ছে ভার্ব। মূলত ভার্ব কোনটা বলেন তো? উইন। ভার্ব কোনটা বলেন তো? ক্যান নট উইন, এটা তো ভার্ব, তাই তো? এই ক্যান নট উইন ভার্বের সাবজেক্ট কে বলেন তো? এই যে ক্যান নট উইন ভার্বের সাবজেক্ট কি বলেন তো? উই। ক্যান নট উইন এই ভার্বের সাবজেক্টটা কে বলেন তো? উইন। এবার আপনি বলেন যে এই যে সেন্টেন্সের যে শুরুতে এই উইন ভার্বের এটা কি সাবজেক্ট হিসেবে বসতে পারলো? না বসতে পারলো, কারণ এর সাবজেক্ট তো উই আছে, এই কারণে এটা পার্টিসিপল, এটা জেরান্ড নাও। এটা আমরা আগামী ক্লাসে শেখাবো কি করে। মানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সেন্টেন্সের শুরুতে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে যখন যুক্ত হয় তখন ওটা আমাদের পার্টিসিপল হয়। আমরা আরেকটু সহজভাবে নিয়ম শেখাবো যে ভার্বের শেষে কোনো একটা সেন্টেন্সে ভার্বকে আইডেন্টিফাই করার পরে যদি ওটার সাবজেক্ট পেয়ে যাই, সেন্টেন্সের শুরুতে আইএনজি ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তখন ওই আইএনজি যুক্ত অংশটা পার্টিসিপল হয়। এটা আমরা আগামী ক্লাসে পড়বো, এটার সাথে একই রকম কনফিউশন, কিন্তু এটা আমরা আজকে পড়বো না। আমরা স্বাভাবিকটা আজকে পড়ার চেষ্টা করব, আগামী ক্লাসে আমরা এটা পড়বো ইনশাল্লাহ। মনোযোগ মানে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ওকে, নেক্সট। এক নাম্বার নিয়ম আমরা পড়ে গেছি, 2 নাম্বার আমরা দেখার চেষ্টা করব। 2 নাম্বার, এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ, এটা আমি লিখবো না, এটা খাতা যারা নোট করবেন তারা নোট করে লিখবেন। আমাদের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? আমাদের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে বলেন? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ফ্রেজ বসতে পারে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন ক্লজ বসতে পারে। সুতরাং আমাদের এখানে কি বসতে পারে? জেরান্ড বসতে পারে। খুব মনোযোগ দিয়ে, হি স্টার্টেড, এটা ট্রানজিটিভ ভার্ব কিনা? আমাদের ইট দ্বারা রিপ্লেস করেন। হি স্টার্টেড ইট, সে ইহা শুরু করেছিল। তা আমাদের এই যে ভার্বের অবজেক্ট হিসাবে
ভার্বের অবজেক্টের জায়গায় যদি আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে তখন সেটা কি হয় আমাদের জেরান্ট হয়। যে হি অ্যাভয়েড ইট, সে ইহা এড়িয়ে চলছিল। অবজেক্টের জায়গায় যখন ভার্বের শেষে আইএনজি তখন সেটা কি বলেন তো জেরান্ট। আচ্ছা, এরপরে আপনার 10 নম্বর কোশ্চেনটা আমি 11 নম্বর কোশ্চেনটা আমি আবার একটু দেখছি। 10 নম্বর, আই লাইক রিডিং। আই লাইক রিডিং, দেখেন আই লাইক ইট, ইট দ্বারা রিপ্লেস করতে পারেন। ভার্বের পরে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় ওটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? জেরান্ট বসে। সুতরাং রিডিং শব্দটা কি বলেন তো জেরান্ট। কত সহজ, আর এই সহজ জিনিসটাকে কত কঠিন মনে করেন। একটা কোশ্চেন রাখলাম, এই কোশ্চেনটা আপনি নিজে সলভ করবেন। রিমুভ কনফিউশনে হাত দিব না আমরা, ওটা রিমুভ কনফিউশন মানে পার্টিসিপলের নিয়ম, ঠিক আছে, ওটা আমরা পরে দেখবো। একই রকম মনে হলেও আমাদের কাছে আমাদের দেখবেন আপনার ওটা পার্টিসিপল হয়ে গেছে, একই রকম, খুব বেশি পার্থক্য নেই। আমাদের দেখবেন কি করে মানে ওটা পার্টিসিপল হয়ে গেছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে আইএনজি, একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে, প্রিপোজিশনের পরে নাউন ক্লজ বসতে পারে, প্রিপোজিশনের পরে আমাদের কি বসবে বলেন তো? অবশ্যই জেরান্ট বসবে। আচ্ছা, তবে সেটা প্রিপোজিশনাল অবজেক্ট হইতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আই হ্যাভ নো অবজেকশন টু, টু প্রিপোজিশনের পরে একটা মাত্র ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড, অবশ্যই সেটা কি বলেন তো? ভার্বের শেষে জেরান্ট। আচ্ছা, হি ইজ ফন্ড অফ রাইডিং, অফ হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড যদি হয় তাহলে সেটা কি? আইএনজি। গিভিং ইজ বেটার দেন রিসিভিং, এখানে দেন শব্দটা হচ্ছে আমাদের কি বলেন তো? প্রেপোজিশন, নট কনজাংশন। দেন শব্দটা হচ্ছে প্রেপোজিশন এরপরে যদি ভার্বের শেষে যুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি বলেন তো? জেরান্ট হয়। তার মানে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নিয়ম পড়ে ফেললাম। ওকে, নেক্সট আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করি। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার আফটার আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের পরে একটা যদি আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে। ডিটারমিনার আমরা পড়েছি প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, অর্থাৎ নাউন এন্ড ডিটারমিনার অধ্যায়ে এবং পজিশন অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে, ওইখানে আমরা সকল ডিটারমিনার লেখা দিছি। এবং পসেসিভ এজেটিভ, এই তিনটার পরে যদি ভার্বের শেষে আইযুক্ত হয় বা ভার্বের শেষে আইযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? জেরান্ট হয়। আই ডোন্ট লাইক হার ড্যান্সিং, দেখেন হারটা কি? পসেসিভ এজেটিভ। পসেসিভ এজেটিভের পরে ভার্বের শেষে আইযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ট। নো শপিং, নোটা কি বলেন তো? ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়, আর ডিটারমিনারের পরে একটা মাত্র আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ট হয়। এ লিটল হচ্ছে আমাদের কি বলতো? ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি? জেরান্ট। নো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার পার্কিংটা কি? জেরান্ট। উই লাইক দেয়ার প্লেইং, দেয়ারটা কি বলেন তো? দেয়ারটা কি বলেন তো? পসেসিভ এজেটিভ। পসেসিভ এজেটিভের পরে আমাদের ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ট হয়। আমি আশা করি বুঝতে পারলাম। তার মানে আমরা জেরান্ট এবং পার্টিসিপলের টোটাল 60টা জায়গায় শিখে ফেলছি। জেরান্ট এবং পার্টিসিপলের টোটাল 60টা জায়গায় শিখে ফেলছি। কি কি? একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে, 2 নাম্বারটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, 3 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলে, 4 নাম্বারটা বললাম আর্টিকেলের পর থাকলে, 5 নাম্বার বললাম ডিটারমিনেন্টের পর থাকলে, 6 নাম্বার বললাম পসেসিভ অ্যাডজেক্টিভের পর থাকলে। চলেন আমরা আরো কিছু ওয়ার্ড আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আরো কিছু ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো জিনিস আছে। ওই যে আমরা এটা নন ফাইনাইট ভার্বে কত নাম্বার অধ্যায়ে জানি না, আপনাদের নন ফাইনাইট ভার্ব অধ্যায়ে পড়াবো। এটা খুব সম্ভবত আপনাদের 20 বা 21 বা 22 এইরকম কোন একটা অধ্যায় আছে, আমার এক্সাক্টলি মনে নেই। দেখেন এই যে দেখেন আপনি সারা জীবন পড়ে আসছেন কি? এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি ভার্বের শেষে আইএনজি বসে? লুক ফর আর টু এর পরে ভার্বের শেষে কি বসে? আইএনজি বসে। উইথ এন আই টু এর পরে ভার্বের শেষে আইএনজি বসে। বি অবলিক গেট ইউজ টু এর পরে ভার্বের শেষে কি বসে? আইএনজি বসে। আর পরে হচ্ছে আপনার বি অবলিক গেট অ্যাকাস্টমড টু এর পরে ভার্বের শেষে কি বসে? আইএনজি বসে। কমিটেড টু ভার্বের শেষে আইএনজি বসে। ইম্পেডিভ টু ভার্বের শেষে আইএনজি বসে। মূল কথা হচ্ছে ফ্রেজাল টু সমান সমান ভার্বের শেষে আইএনজি, তাই তো? ফ্রেজাল টু মানে কি? সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ফ্রেজাল টু বলতে টু এর পূর্বে আরো অনেকগুলো জিনিস থাকবে। এইরকম টু যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ভার্বের শেষে আইএনজি। এটা মুখস্থর বিষয়, এটা আমরা কয়েকটা চার্ট দিয়ে দিছি, অথবা এই কয়টা রাখলেই হবে, বেশি লাগবে না। এদের পরে টু থাকার পরেও ভার্বের শেষে আইনযুক্ত হয়। এই যে এই ফ্রেজগুলার পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ডগুলা হয়, এই ওয়ার্ডগুলা জেরান্ট হিসেবে কাজ করে। এটা মাথায় রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে।
এই ওয়ার্ডগুলা কি কাজ করতে হবে বলেন তো? জেরান্ড হিসেবে কাজ করে। যেমনটা যদি আমরা বলি আই হ্যাভ নো অবজেকশন টু, আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং, এই যে টু, অবজেকশন টু, অবজেক্ট টু বা অবজেকশন টু এর পরে বারবার সে আইনজীবী বসে, এটা কি বলেন তো? জেরান্ড। একইভাবে আমরা এটা দেখার চেষ্টা করব। আই ওয়েন্ট টু আ লাইব্রেরি উইথ এ বিউটি, উইথ এ ভিউ টু, দেখেন উইথ এ ভিউ টু এর পরে বারবার সে কি বসে? আইএনজি বসে, এই জন্য আমাদের গেইনিং, গেইনিং শব্দটা হচ্ছে আমাদের জেরান্ড। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে, এটা আসলে মুখস্থ করতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে, নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে যেগুলার পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় এবং সেটা জেরান্ড ওয়ার্ড হয়। যেমন ফিনিশ, এনজয়, মাইন্ড, অ্যাভয়েড, লাইক অবলিক ডিসলাইক, প্র্যাকটিস, স্টপ, কমপ্লিট, পোস্টপোন, কনসিডার, এটা কনসিডার CONSIDER, কনসিডার সিআই না, ডিসকাস, সাজেস্ট। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত যদি কোনো ভার্ব থাকে তখন সেই ভার্বের শেষে কি যুক্ত হয়? আইন যুক্ত হয়। এই ওয়ার্ডগুলোর পরে যেই আইনযুক্ত ওয়ার্ডটা থাকে এই আইনযুক্ত ওয়ার্ডটাকে জেরান্ড বলা হয়। টোটাল জেরান্ডের জন্য আমরা টোটাল আগের 6টা আর এখনকার 2টা 8টা নিয়ম পড়লাম। জেরান্ডের জন্য 8টা নিয়ম পড়লাম, আরো কিছু আছে। এর পরবর্তী আমাদের এক্সাম্পল আছে, এইগুলো আমরা এক্সাম্পল পরে করব। এরপরে আমাদের এক্সাম্পল আছে, এক্সাম্পল আমরা পরে করার চেষ্টা করব। একটা কোশ্চেন করে ফেলেন তো দেখি, এটা প্র্যাকটিস, প্র্যাকটিস। 10 নম্বর কোশ্চেনটা করেন তো দেখি, 10 নম্বর কোশ্চেন নাম্বার 10টা করেন। আল্লাহ, কোশ্চেন নাম্বার 10টা করেন তো একটু। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 একটু বড় করে দিই। হ্যাঁ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। দ্রুত করেন। বাই ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং শব্দটা কি? জেরান্ড পার্টিসিপল ভার্বাল নাও। আনসার করেন তো। জেরান্ড, এই যে বাই হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে বারবার সাইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ড হয়। প্রেপোজিশনের পরে বারবার সাইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ড হয়। যারা ক্লাস একদম প্রথম থেকে করছেন, আপনি এই যে প্র্যাকটিস আছে কেমন, এই প্র্যাকটিস থেকে আপনি প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবেন, যে কোনটা আমি যে কয়টা নিয়ম পড়াইছি এই কয়টা নিয়মের ভিতর থেকে প্রশ্ন সলভ করার চেষ্টা করেন। এখানে আরো পার্টিসিপলের বিভিন্ন ব্যবহার আছে, পার্টিসিপলের ব্যবহার আছে, ভার্বাল নাউনের ব্যবহার আছে, আমাদের পার্টিসিপল মানে ব্যক্তিবাচক বস্তুবাচকের একটা বিষয় দিয়ে আছে। এরপর হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে, রিডিউস ক্লোজের আলোচনা আছে এই জায়গাটাই। অনেকগুলো জিনিসের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আপনি এই হোমওয়ার্কটা একটু দেখবেন যে কোন জিনিসগুলো আপনি একটু পারেন, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন। যারা একদম প্রথম থেকে ক্লাসটা করছেন তারা বলেন তো যে আপনি যতটা কঠিন ভাবছিলেন এতটা কঠিন লাগছে নাকি সহজ লাগছে বলেন। এবং সবাই সবাই একটু বলেন, আপনি যতটা কঠিন ভাবছিলেন এতটা কঠিন কি লাগছে নাকি সহজ লাগছে বলেন। আপনার গুছানো জিনিসটা, মূলত জিনিস হচ্ছে আমাদের কাছে জিনিসগুলো গুছানো থাকে না, অগোছালো থাকে, এই কারণে আমরা পারি না। আমি সর্বোচ্চটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখন বাকিটা আপনারা কতটুকু রিসিভ করতে পারছেন এটা আল্লাহ ভালো জানে। বলেন তো সহজ লাগছে নাকি কঠিন লাগছে বলেন সবাই। অনেক সহজ লাগছে আলহামদুলিল্লাহ। যারা সহজ লাগছে তারা একবার একদম শুকরিয়া স্বরূপ বলি তো আলহামদুলিল্লাহ যে ইজি লাগছে। আমরা তো শুকরিয়া আদায় করতে ভুলেই গেছি আল্লাহ। আমাদের যখন ছোট ছোট, আপনি বিলিভ করবেন না, যেমন আমি যদি আমি সাপোজ আমি কোনো একটা জিনিস পড়ছি, আমি যদি ওটা পেরে ফেলি আমার নিজের অজান্তেই আলহামদুলিল্লাহ মুখ শব্দটা আসে, এবং এতে আমি ব্যক্তিগতভাবে নিজে বেনিফিটেড। কারণ যদি কোনো নিয়মিতের শুকর করা হয় সত্যিকার অর্থেই ওটা খুব বেড়ে যায়, আর যদি কোনো নিয়মিতের শুকর করা না হয় সত্যিকার অর্থে ওটা আল্লাহ কেড়ে নেন। বুঝতে পারছেন? যারা আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি বা আল্লাহ বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা নিউজ বলবো এখন, গুরুত্বপূর্ণ একটা নিউজটা হচ্ছে যে আগামী আপনাদের মাঝখানে 3টা লেকচার শিটের পরীক্ষা বাকি আছে, 4টা লেকচার শিটের। একটা হচ্ছে নাম্বার, জেন্ডার,
পজিশন অফ পার্টস অফ স্পিচ এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আপনাদের মনে আছে কিনা জানেন, এটা আরো অনেক আগের পড়া, কিন্তু যেহেতু এটা মুখস্থ বেসড পড়া, এই কারণে আপনাদের সময় দেওয়া হয়েছিল। আগামী শুক্রবার থেকে পরের শুক্রবার, অর্থাৎ এই শুক্রবার, আজকে তো মঙ্গলবার, আগামী শুক্রবার আপনাদের ক্লাস হবে। আগামী শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত কতদিন হয়? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, অর্থাৎ 3 দিন, এবং শুক্রবার 4 দিন। এই 4 দিনে আপনাদের 4টা চ্যাপ্টার উপরে পরীক্ষা হবে। এই 4 দিনে আপনাদের 4টা চ্যাপ্টার উপরে পরীক্ষা হবে। এই 4 দিনে 4টা চ্যাপ্টার উপরে পরীক্ষা হবে। অর্থাৎ আগামী রবিবার জেন্ডার, আগামী মঙ্গলবার নাম্বার, আগামী বৃহস্পতিবার হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আর আগামী শুক্রবার, এরপরে শুক্রবার আর কি, 4 নাম্বার হচ্ছে পরের শুক্রবার, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই জিনিসগুলা আমি ক্লাস নিয়েছি, এবং আপনাদের যেহেতু মুখস্থ বেসড এবং কি কি পড়বেন ওটা ক্লাসে দেখেন বলা আছে। আপনি 1 ঘন্টা বা 2টা ক্লাস নিয়েছি মনে হয় 4টা লেকচারের উপরে, এটা একটু দেখবেন। এই জায়গাটা থেকে আপনি যে কোনো পরীক্ষা দিতে দেবেন 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন না থাকলেও 3টা বা 4টা প্রশ্ন থাকে। এই জায়গাটা আপনাদের নিজের করে নিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এই কারণে আমাদের আগামী শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত ক্লাস অফ থাকবে, টোটালি কোনো ক্লাস হবে না। এর ভিতরে আমাদের এই 4টা লেকচার শিটের পরীক্ষা হবে। এটা আমার প্রত্যেকটা বেচই হয়ে থাকে। এই 4টা লেকচার শিটের উপরে 4টা পরীক্ষা থাকবে। আমার বোঝানো আজকের ক্লাস, এবং আমরা আজকে যদি জেরান্ড এবং পার্টিসিপল ফার্স্ট ক্লাস করলাম, বৃহস্পতিবারে সেকেন্ড ক্লাস, এবং শুক্রবার আমাদের থার্ড ক্লাসে ইনশাআল্লাহ জেরান্ড পার্টিসিপল খুব ইজিভাবে শেষ হয়ে যাওয়ার কথা। আমার এই পরীক্ষার রুটিন, এরপরে জেরান্ড, সবকিছু মিলিয়ে আমার মেসেজটা কি আপনাদের কাছে ক্লিয়ার? একটু বলেন তো যে মেসেজ ক্লিয়ার, এমসি লেখেন, তাহলে আমি বুঝে ক্লাসটা শেষ করে দেব। স্যার ডেট দিলে ভালো হতো। এটা কিন্তু অনেক আগে আমাদের ঘোষণা করা, যখন আমি ক্লাস নিই ঠিক তখনই ঘোষণা করা যে এটা আমাদের এই সময়টাই দেওয়া হবে। কেমন? ওকে, আপনাদের বিসিএস 19 তারিখ বিসিএস পরীক্ষা, তাহলে আপনি এই বেচে কেন? 45 যাদের বিসিএস পরীক্ষা তারা এই বেচে কেন ভাই? তারা তো এই বেচের, এখানে তো মানে 45 বিসিএস এর কাউকে তো ভর্তি করাইনি আমি। তা আপনারা কোথায় থেকে ভর্তি হয়েছেন? এটা তো 46 এবং প্রাইমারি বা অন্যান্য নিয়োগের জন্য। 45 যারা বেচ দিবেন তাদের যদি কোনো ক্লাস, আরো যদি কোনো ক্লাস করতে প্রয়োজন হয়, তারা ইনবক্সে নক দেওয়ার দরকার নেই, কারণ মূলত মূল ক্লাসগুলো আপনাদের হয়ে গেছে। ইনবক্সে নতুন নতুন করে আপনি শিখতে পারবেন না কিছু। আচ্ছা, যাদের 19 তারিখে এক্সাম আছে তারা স্কিপ করবেন। এখানে 19 তারিখে এক্সাম আছে এরকম খুব বেশি থাকার কথা না। আমার আগের বেচের 3-4টা 5-7টা পাগল আছে যে এরা আবার ভর্তি হয়েছে এখানে, আর হয়তোবা 2-4 জন হয়তোবা আমার অগোচরে থাকতে পারে। এখানে 45 বেচের কাউকে নেওয়া হয়নি। 45 বিসিএস পিলির জন্য আমার আগে 2টা বেচ করা হয়েছে, ওইখানে তাদের থাকার কথা, কিন্তু আমার অগোচরে যেহেতু ভর্তি কার্যক্রমটা আমার দ্বারা করা হয় না, সুতরাং এটা হ্যাঁ, যাদের এক্সাম আছে তাদের নয়, যাদের এক্সাম আছে তাদের নয়। আজকের মতো এই পর্যন্ত টাটা। প্রাইমারি এক্সাম দেন, যাদের প্রাইমারি এক্সাম আছে তাদের প্রাইমারি এক্সাম দেন। আজকের মতো এই পর্যন্ত টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ।